2024 লোকসভা নির্বাচনের সপ্তম দফা তথা শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে 1 জুন শনিবার। এই সপ্তম দফায় বাংলার ডায়মন্ড হারবার, বসিরহাট, জয়নগর, দমদম, বারাসাত, কলকাতা, দক্ষিণ কলকাতা, উত্তর মথুরাপুর ও যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। আর 30 বৃহস্পতিবার শেষ দফার নির্বাচনের শেষ দিনের প্রচারে ব্যস্ত ছিল সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা। আর শেষ দিনের প্রচারের ফাঁকেই আমরা পেয়েছিলাম ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বজবজ পৌরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্তকে। এদিন চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত বলেন, মানুষ উন্নয়নের নিরিখেই ভোট দেবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ঐতিহাসিক উন্নয়ন করেছেন আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই আমাদের প্রার্থী ঐতিহাসিক ভোটেই জয়ী হবেন। এদিন বজবজ পৌরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত ঠিক কী বললেন শুনুন। এখানে সবটাই অভিষেকময়। এই দেশে লোকসভা নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাৎপর্যপূর্ণ, যে একই লোকসভা কেন্দ্রে দুজন প্রার্থীর হ্যাট্রিক হচ্ছে। সেটা হচ্ছে ডায়মন্ড। একজনের জয়ের হ্যাট্রিক অভিষেক ব্যানার্জি, আর একজনের পরাজয়ের হ্যাট্রিক বিজেপি প্রার্থী। এটা তাৎপর্যপূর্ণ। আপাত দৃষ্টিতে দেখুন, আমার যা ধারণা, এখানে 12 জন প্রার্থী আছেন এই লোকসভা কেন্দ্রে। বিজেপি আছে, কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী আছেন, আইএসএফ আছে, এসইউসি আছে, বহুজন সমাজ পার্টি আছে, নির্দল প্রার্থীরা আছেন। মানে প্রতিদ্বন্দ্বিতা সেই অর্থে তো নেই, তবে 2 নম্বর স্থানে হয়তো বিজেপি থাকে। দুর্নীতির অভিযোগ তো স্বাধীনতার পর থেকে কেন্দ্রে রাজ্যে শাসক দলের বিরুদ্ধে সবসময় থাকে। আপনারা জানেন যে প্রফুল্ল সেনের মতো মানুষকে সিপিএম বলেছিল স্টিফেন হাউস কিনেছে। কটা দুর্নীতি প্রমাণ হয়েছে। যেখানে দুর্নীতির নামমাত্র প্রমাণ আছে, দল তাকে কোনো রকম বরদাস্ত করেনি, কোনো রকম রেয়াত করেনি, তাদেরকে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক একেবারে চূড়ান্ত শাস্তি দিয়েছে। মমতা ব্যানার্জি, তিনি দুর্নীতিকে প্রশ্রয় বা আশ্রয় দেওয়ার মানুষ নয়। আর এই লোকসভা কেন্দ্র অভিষেক ব্যানার্জির লোকসভা কেন্দ্র, এখানে তার তীক্ষ্ণ দৃষ্টি এবং পর্যবেক্ষণ, মানুষের সাথে তার এখানে ডাইরেক্ট কন্ট্যাক্ট। আগে তো মানুষ এসব ভাবতে পারেনি যে সরাসরি মুখ্যমন্ত্রী, অর্থাৎ টেলিফোন করে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাতে পারবে। এক ডাকে অভিষেক, টেলিফোন করে আমি আমার এমপিকে অভিযোগ জানাতে পারবো, এসব তো মানুষ এসব কনসেপ্ট ছিল না। যেরকম ধরুন, আমাদের রাজ্যে স্বাধীনতার পর অনেক প্রাতঃস্মরণীয় ব্যক্তি, সম্মানীয় দক্ষ প্রশাসকরা মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে। কিন্তু ব্যতিক্রমটা, তফাৎটা, ফারাকটা, পার্থক্যটা কোথায়? মমতা ব্যানার্জি প্রথম ভাবলেন যে মানুষের যে সরকারের বিভিন্ন প্রকল্প বা সুযোগ সুবিধা, আর্থিক সহযোগিতা, 68টা যে প্রকল্প মমতা ব্যানার্জির জন্ম থেকে মৃত্যু, মানুষকে সরকারের প্রত্যেকটা দপ্তরে দপ্তরে দিনের পর দিন, সে নবান্ন হোক, রাইটার্স হোক, সল্টলেক হোক, আলিপুর হোক, পৌরসভা হোক, পঞ্চায়েত হোক, গিয়ে পায়ের জুতো সুতলা হয়ে ফেলতে হবে। সরকার মানুষের দরজায়। কিভাবে? দুয়ারে সরকার। 8 বার ইতিমধ্যে দুয়ারে সরকার ক্যাম্প গোটা রাজ্যব্যাপী হয়েছে। মানুষ তার যে ভোট গ্রহণ কেন্দ্র নিকটবর্তী স্থানে ভোট দেন, সেই কেন্দ্রে দুয়ারে সরকার। আধিকারিকরা গিয়ে কম্পিউটার নিয়ে বসছেন, বিভিন্ন প্রকল্পের যার যেটা প্রাপ্য পাওনা করে করছে। সেখানে আমাদের সহকর্মীরা তাদের সহযোগিতা করে, দরখাস্ত লিখতে, ফর্ম ফিল আপ করতে। মানুষের দরজায় সরকারকে নিয়ে গেছে। এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট ভারতবর্ষের আর 28টা রাজ্যে আর অন্য কোথাও নেই। এইটা তো মানুষ ভাববে যে এত প্রকল্প, তার টাকা কার? টাকা তো মানুষেরই, সরকারের টাকা, জনগণের অর্থ। সরকার আগেও ছিল, সরকারি অর্থ আগে ছিল। কে ভেবেছে যে লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে মায়েদের হাতে সামান্য পয়সা পৌঁছে দেওয়া যায়, তার হাত খরচটুকু অন্তত চলতে পারে? কে ভেবেছে যে স্বাস্থ্যসাথী কার্ড করে একটা পরিবারকে বছরে 5 লক্ষ টাকা সরকারি হাসপাতাল হোক, বেসরকারি হাসপাতাল হোক, চিকিৎসার সুবিধা পাওয়া যায়? বহু গরিব মানুষ
গরিব পরিবারে মারা যাওয়ার পর তার অন্তিম সংস্কার করার পয়সাটুকু থাকে না, ওটা তো দেখেছি, সে শ্মশানে হোক কবরস্থানে, সেই পয়সাটুকু থাকে না। তার জন্যে সমবেত খাদ্য সাথী অসংখ্য। এই লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জি প্রতিশ্রুতি দিয়েছিলেন 60 বছর তার ঊর্ধ্বে সবাই বার্ধক্য ভাতা পাবে, যতদিন সরকার না দেবে আমি ব্যবস্থা করব। তিনি করেছেন। আবার যখন সরকার থেকে যে ৭৬,৩০০ মানুষ নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে বার্ধক্য ভাতা পাচ্ছে। ডায়মন্ড হারবার মডেলটাই আলাদা ব্যাপার। এখানে ৫,৫৮০ কোটি টাকার কাজ তিনি 10 বছরে করেছেন। আর তার একটা অভিনবত্ব হচ্ছে, যেটা দেশের কোনো সাংসদ করতে পারেননি, প্রত্যেক বছর তিনি নিঃশব্দ বিপ্লব নামে একটা বই বার করেন অভিষেক ব্যানার্জি, তাতে প্রতিটি পাই পয়সার হিসাব দেওয়া থাকে। নিঃশব্দ বিপ্লব এই বইয়ে 2023-এ পাই পয়সার হিসেব দেওয়া থাকে, কোথা থেকে পেলেন, কত টাকা পেলেন, কি কাজ হলো, কোন এলাকায়, সেই কাজের জন্য কত মানুষ উপকৃত হবে। এই যে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, পাই পয়সার হিসেবে মানুষের কাছে দিয়ে প্রত্যেক বছর নিঃশব্দ বিপ্লব অনুষ্ঠান করে আমরা মানুষের বাড়ি বাড়ি এই বই পৌঁছে দিই। এই হচ্ছে তার কাজের ধারা। আমরা মানুষকে বলেছি কাজের নিরিখে, কাজের ভিত্তিতে ভোট দিই। সৃজন চক্রবর্তী লড়ছে বা সৃজন ভট্টাচার্য লড়ছে বা সেলিম, এই তিনটে বাদ দিয়ে আর কোথাও নামই নেই। ব্যক্তিগত তারতম্য তো থাকবে, যে তার ক্যাপাবিলিটি, তার এফিসিয়েন্সি। অভিষেক ব্যানার্জির যে দক্ষতা, যোগ্যতা, একটা 36 বছরের যুবক, তার যে ম্যাচিউরিটি, যেটা এই বয়সে ভাবা যায় না। আমি 40 বছর রাজনীতি করছি, 36 বছরের একটা যুবকের মধ্যে এই ম্যাচিউরিটি ভাবা যায় না। তার শার্প মেমোরি এবং গোটা বিষয়বস্তু সম্পর্কে, হাল হকিকত সম্পর্কে তার যা নলেজ, যা তথ্য তত্ত্ব, সমস্ত কিছু তার কণ্ঠস্থ। না, লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য কারণ নয়, আমাদের দেশের জনসংখ্যার 49% মহিলা এবং ভোটদাতারও প্রায় 49% মহিলা। মমতা ব্যানার্জি এটা উপলব্ধি করেছেন যে এই অর্ধেক জনসংখ্যা মহিলাদেরকে ঘরে আটকে রেখে এই সমাজ, এই দেশের সার্বিক বা সর্বাঙ্গীন উন্নতি হতে পারে। তাদেরকে সমাজের মূল স্রোতের সামনের সারিতে সামিল করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, কাজ বাস্তবায়িত করার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে তাদের যাতে সমান অংশগ্রহণ থাকে, অংশীদারিত্ব থাকে। এই মহিলা শক্তি, এই নারী শক্তিকে আরও জোরদার শক্তিশালী করার জন্য বহু পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী। এই যে স্বনির্ভর গোষ্ঠী, আজকে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী। আমাদের বজবজের মতো একটা ধরুন মফস্বল শহরে 521টা স্বনির্ভর গোষ্ঠী 8 কোটি টাকা ব্যাংক থেকে লোন পেয়েছে। 8 কোটি টাকা। গরিব পরিবারের মহিলারা, তারা, আমরা পৌরসভা থেকে প্রশিক্ষণ দিচ্ছি, তারা ট্রেনিং নিচ্ছেন, ব্যাংক থেকে লোন দিচ্ছে, আমরা ব্যাংকার্সদের নিয়ে, ব্যাংক ম্যানেজারদের নিয়ে মিটিং করছি, তারা লোন নিচ্ছেন, প্রশিক্ষণ অনুযায়ী তারা নিজে জিনিসপত্র উৎপাদন করছেন, কাজে লাগাচ্ছেন, বাজারে বিক্রি করছেন, লোন শোধ করছেন, আবার বেশি টাকা লোন পাচ্ছেন, রোল হচ্ছে বিভিন্ন কাজে। এই যে বাড়ি বাড়ি জঞ্জাল কালেকশনের কাজ, সায়েন্টিফিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প কারা দেখাশোনা করবে, তদারকি করবে, মহিলা, এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলা। এই যে মানুষের বাড়ি তৈরি করছে সরকারি অর্থে, প্রকল্প বন্ধু কারা, মহিলারা। স্কুলে ছাত্রছাত্রীরা যাদের ইউনিফর্ম গার্জেনরা দোকান থেকে কিনতো, তো দর্জির দোকানে অর্ডার দিত, তো মুখ্যমন্ত্রী বললেন না, সরকারি সংস্থা তন্তুজ কাপড় দেবে, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হবে, তারা সেই কাপড় মাপ অনুযায়ী কীভাবে কাটবে, কীভাবে সেলাই করবে, আমরা প্রশিক্ষণ দিলাম। আজকে বজবজে 40টা প্রাইমারি, আপার প্রাইমারি স্কুলের সমস্ত ছাত্রছাত্রী 2টো করে সেট বিনামূল্যে আমাদের এই মহিলার গোষ্ঠী তৈরি করতে। অর্থাৎ এটা শুধু বজবজ পৌরসভা বলছি, শুধু বজবজ, তারা গোটা রাজ্যটা ভেবে দেখুন। তাহলে এই যে মহিলাদের সশক্তিকরণ, তাদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে, তারা 2টো পয়সার মুখ দেখুক, তারা নিজের পায়ে দাঁড়াক, নিজের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামনের সারিতে নেতৃত্ব দিক, অংশগ্রহণ করুক,
এবং কর্মসূচি বাস্তবায়িত করতে তারা অংশগ্রহণ করুক। এই যে মুখ্যমন্ত্রীর এই যে সদিচ্ছা, এর ফল হচ্ছে সর্বত্র মহিলাদের ব্যাপক হারে উপস্থিত। সন্দেশখালীর ঘটনা তো এখন প্রমাণ হয়ে গেছে যে ওখানে অনেক রকমের জালিয়াতি হয়েছে, সত্য অর্ধসত্য মিথ্যা সব কিছু মিশে আছে, সবটা মিথ্যও নয় সবটা সত্য। বিজেপি যে ওখানে নিয়ে জালিয়াতি করেছে সেখানে তো বিজেপি মণ্ডল সভাপতিরা বলছে, তারা তো অস্বীকার করেননি। মহিলারা বলছেন, তারা তো অস্বীকার করেনি। ওখানে অনেক রকমের খেলা হয়েছে। আর গোটা রাজ্যের মহিলারা তো জানেন আমাদের দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তিনি মহিলাদের জন্য আলাদা করে ভেবেছেন, যেটা মানুষের জন্য ভেবেছেন। 365 দিন মানুষের পাশে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি, নেতা, কর্মীরা, আমাদের ওয়ার্ড কমিটির সদস্যরা, বুথ কমিটির সদস্যরা, সারা বছর এটা অভিষেক ব্যানার্জির নির্দেশ মানুষের সুখ দুঃখের সাথী হয়ে থাকতে হবে। মানুষের আপদে বিপদে প্রয়োজনে সমস্যায় দরকারে সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। মানুষের অভাব অভিযোগ ধৈর্য সহিষ্ণুতা সহনশীলতার সাথে শুনতে হবে। কোনো রকম দুর্ব্যবহার করা যাবে না, একদম স্পষ্ট নির্দেশ আছে। এগুলো যিনি মেনে চলতে না পারবেন তিনি নিজেকে তৃণমূল কংগ্রেসের কর্মী বলে পরিচয় দিতে পারবেন, তার সেই অধিকার নেই। এবং আমাদের যদি ভুল ত্রুটি বিচ্যুতি অন্যায় দেখেন সেটাও মানুষের বলার অধিকার আছে। মানুষের সমালোচনা যদি গঠনমূলক হয় আমরা সেটাকে মাথা পেতে নিয়ে তার থেকে নিজেদের সংশোধন করে নিই। এটা একদম অভিষেক ব্যানার্জির স্পষ্ট নির্দেশ। এবং আমাদের এই লোকসভা কেন্দ্রে বিশেষ করে তীক্ষ্ণ নজরদারি সেইভাবেই আমাদের সবাই চলে মানুষের সাথে। তাই শুধু পৌর নির্বাচন, এই যে 5 বছর আগে ধরুন, মানুষ মনে করতে পারবে যে বিজেপি কে প্রার্থী ছিল, কাকে ভোট দিয়েছিলাম, যারা বিজেপিকে ভোট দিয়েছে, প্রার্থীর নামটাই মনে করতে পারবে। পাশে পাওয়া তো দূরের কথা, সারা বছর তৃণমূলই আছে। এই আমফান ঝড়, এই যে রেমাল ঝড়, করোনা মহামারীর সময় ডায়মন্ড হারবার মডেল, একদিনে 50,000 লোকের করোনা টেস্ট হয়েছে, 100% লোক ভ্যাকসিন পেয়েছে। কল্পতরু প্রকল্প করেছেন, 21টা কমিউনিটি কিচেন করে 14 লক্ষ মানুষকে অভিষেক ব্যানার্জি নিজের খরচায় করোনার সময় খাইয়েছেন। যারা অসুস্থ বয়স্ক মানুষ, যাদের বাড়িতে যুবক যুবতী নেই বা নিঃসন্তান দম্পতি বা ছেলেমেয়েরা বাইরে থাকে। বামফ্রন্ট সরকারের পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামী, পরের বার ক্ষিতিবাবু হেরে গেলেন সৌগত রায়ের কাছে রাগুড়িয়াতে, অমর চৌধুরী হলেন আরএসপি বড়নগর থেকে। আবার তারপরের নির্বাচনে আবার ক্ষিতি গোস্বামী পূর্ত দপ্তরের মন্ত্রীদের অসংখ্যবার চিঠি লিখে অনুরোধ উপরোধ করেছেন। অশোকদেব বললেন অভিষেক ব্যানার্জি সাংসদ হওয়ার পর চড়িয়ালের 20টা মানুষের দাবি দীর্ঘদিনের নরক যন্ত্রণা, অ্যাম্বুলেন্স পর্যন্ত হুটার দিয়ে দাঁড়িয়ে থাকে, রুগী নিয়ে ব্রিজ থেকে এগোতে পারে না এত। সেই ব্রিজ 56 কোটি টাকা ব্যয় করে জমির ক্ষতিপূরণ, ব্রিজ তৈরি করে প্রশস্ত রাস্তা অ্যাপ্রোচ রোড, আজকে দেখুন এক মুহূর্তে যেন গড়ের মাঠ হয়ে আছে, এত চড়া কাজ দেখবে মানুষ। ট্রান্স মিউনিসিপাল ওয়াটার প্রজেক্ট প্রায় 400 কোটি টাকা রাজ্য সরকারের অর্থে অভিষেক ব্যানার্জির প্রস্তাবে। মহেশতলা, বজবজ, পূজালি 3টে মিউনিসিপ্যালিটির যাতে পানীয় জলের সংকট না হয়, পরিকল্পনা আছে, পরিকল্পনা মাফিক উদ্যোগ আছে এবং সেই উদ্যোগকে বাস্তবায়িত করার জন্যে তদারকি আছে, সমস্তটাই প্ল্যান রয়েছে। দেখুন ভোটারদের আমাদের নতুন করে বার্তা দেওয়ার কিছু নেই। আমরা বিশেষ করে আমি যেরকম অসংখ্য মিটিং করেছি, বলেছি মানুষকে আমাদের কথায় অন্ধ বিশ্বাস করে ভোট দেবেন। আর আমি বিশ্বাস করি না যে আমাদের কথা শুনে মানুষ ভোট দেয়। আপনি আপনার নিজের বিবেককে সাক্ষী রাখবেন আর নিজের অভিজ্ঞতার সাথে যাচাই করে নেবেন। আপনার চোখ খোলা আছে, কান খোলা আছে, যাচাই করে নেবেন কোনটা সত্যি কোনটা মিথ্যে, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা উচিত কোনটা অনুচিত। সারা বছর কে থাকে, আপনার পাশে কে আছে, আপনার বিপদের বন্ধুকে, রাত্রি 2টো হোক আর সকাল 8টা হোক, তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আপনি সব দলের বক্তব্য শুনুন, সবার আবেদন শুনুন, তারপর নিজে ঠান্ডা মাথায় নিজের বিবেককে সাক্ষী রেখে অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নিন। আপনার বিচার বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে সিদ্ধান্ত নিন। আমরা সেই সিদ্ধান্তের প্রতি আস্থা বিশ্বাস ভরসা রাখি যে আপনারা সঠিক সিদ্ধান্ত।
আমরা কোথাও বলিনি যে মানুষ আমাদের ভোট দিবে, আমাদের কথা শুনে। আর বিশ্বাসও করি না যে মানুষ আমাদের কথা ভোট দিয়ে দেবে, কথা শুনে। মানুষ নিজে সিদ্ধান্ত নেবে তার বিচার বিবেচনা, সেই আবেদনই আমরা রেখেছি। ব্যুরো রিপোর্ট, আমার কলম।